প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের দ্বিতীয় বর্ষের অনলাইনের ৬৩তম ক্লাস। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার আলোচনা করব, সেটি হচ্ছে যোগাশ্রী প্রোগ্রাম। এটা বইয়ের দ্বিতীয় অধ্যায়। যদিও আমরা একদম সর্বশেষে আলোচনা করতেছি এই কারণে যে চ্যাপ্টার যেগুলো একটু তুলনামূলকভাবে কঠিন এবং বড় সেগুলো আমরা আগে শেষ করে ফেলেছি। এবার আমরা এখানে আসছি সহজগুলোকে পরে আসার জন্যে। যোগাশ্রী প্রোগ্রাম, এই চ্যাপ্টারটা একটু দেখি আমরা। যোগাশ্রয়ী মানে যোগের আশ্রয়ী। যোগের আশ্রয়ী মানে কেমন? যোগের আশ্রয়ী মানে হতে পারে 2x + 3y, এটা যোগাশ্রয়ী। বিয়োগ এক ধরনের যোগ। যোগাশ্রীর প্রোগ্রাম যেমন ধরো 2x + 3y ≥ 0, বিভিন্ন কিছু। এই জাতীয় যে কোনো সম্পর্ক যোগের আশ্রিত। এই প্রোগ্রামগুলোতে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, এই জন্য এটা ম্যাথমেটিক্যালি নাম দিয়েছে যে যোগাশ্রী প্রোগ্রাম। এটা মূলত কিন্তু যারা ব্যবসায়ী শিক্ষা বিভাগে পড়াশোনা করে হায়ার ক্লাসে, ওদের জন্য। তো আমাদের জন্য দিয়েছে কেন? আমাদের জন্য দিয়েছে শুধু ম্যাথমেটিক্যাল পোর্শনগুলো কীভাবে সলভ করা হয়। তো প্রথমে আমাদের জানতে হবে যে যোগাশ্রী প্রোগ্রাম জিনিসটা কি। আমরা একটু বইয়ের হেল্প নিব। যোগাশ্রীর প্রোগ্রাম কি, আমরা একটু বইয়ের হেল্প নিব। সর্বনিম্ন বিনিয়োগের বিনিময়ে সম্ভাব্য সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে কোনো পরিকল্পনাকে উদ্দেশ্য ফাংশন, সিদ্ধান্ত চলক, শর্ত এবং সীমাবদ্ধতা, এই তিনটি তত্ত্বকে কন্টোরোভিচের নিয়মে গাণিতিক মডেল রূপদান করলে গাণিতিক সমস্যা পাওয়া যায়, তাকে যোগাশ্রী প্রোগ্রাম বলে। তাইলে কি মনে রাখতে হবে? সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা অর্জন। বিনিয়োগটা হবে সর্বনিম্ন, সবচেয়ে কম পয়সার মধ্যে সর্বোচ্চ অর্জন। এই ধরনের একটা পরিকল্পনাকেই তিনটা জিনিসের মাধ্যমে প্রকাশ করা যাবে। কি? একটা হচ্ছে উদ্দেশ্য ফাংশন, মানে উদ্দেশ্য। যেমন ধরো উদ্দেশ্য হতে পারে সর্বোচ্চ মুনাফা। সিদ্ধান্ত চলক বলতে যেমন ধরো এই যে আমরা এগুলো আরেকটু ক্লিয়ার হবে যখন আমরা একটা পার্টিকুলার উদাহরণ নিয়ে আলোচনা করব। আপাতত জানি উদ্দেশ্য ফাংশন, সিদ্ধান্ত চলক এবং শর্ত বা সীমাবদ্ধতা, এই তিনটিকে গাণিতিক সমস্যার মাধ্যমে যে পাওয়া যায় তাকে যোগাশ্রী প্রোগ্রাম বলা হয়। যেমন ধরো আমরা আরেকটু জিনিসটা ডিটেলস করি। যেমন দুই প্রকার খাদ্য আছে, একটা এ প্রকার খাদ্য আর একটা বি প্রকার খাদ্য। এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি আমরা। খাদ্যের মধ্যে দেখো প্রোটিনের পরিমাণ দেওয়া আছে, শ্বেতসারের পরিমাণ দেওয়া আছে, কিলো প্রতি মূল্য দেওয়া আছে। আবার লাস্ট সারিতে দৈনিক ন্যূনতম প্রয়োজন দেওয়া আছে। এটা আরেকটু আমরা খেয়াল করি। যেমন এ প্রকার খাদ্যের মধ্যে প্রতি কেজিতে প্রোটিন আছে 2 একক, শ্বেতসার আছে 5 একক, আর প্রতি কেজির দাম হচ্ছে 40 টাকা। বি প্রকার খাদ্যের মধ্যে প্রোটিন হচ্ছে 3 একক, শ্বেতসার হচ্ছে 3 একক, আর কিলো প্রতি মূল্য হচ্ছে 50 টাকা। দৈনিক ন্যূনতম প্রয়োজন, প্রোটিনের প্রয়োজন ন্যূনতম 8 একক প্রোটিন প্রয়োজন এবং ন্যূনতম 11 একক শ্বেতসারের প্রয়োজন। এই ধরনের একটা চার্ট আমাদের দেওয়া হলো। এখন একজন লোক চিন্তা করলো যে সবচেয়ে কম খরচে কিভাবে তার দৈনন্দিন খাদ্য প্রয়োজন মেটানো যাবে। সবচেয়ে কম খরচ করে কিভাবে তার দৈনন্দিন খাদ্য প্রয়োজন মেটানো যাবে। মানে খরচের বেলায় সর্বনিম্ন আর মুনাফার বেলায় সর্বোচ্চ। তাহলে এই তার রিকোয়ারমেন্ট, মূল্য, খাদ্যমান, খাদ্যের নাম, এই শর্তগুলো ব্যবহার করে সবচেয়ে কম খরচে সে কীভাবে দৈনন্দিন খাদ্য প্রয়োজন মেটাতে পারে। আমরা শুরুতেই মনে করলাম যে সে যদি x কেজি এ প্রকার খাদ্য এবং y কেজি যদি বি প্রকার খাদ্য খায়,
তাহলে সবচেয়ে কম খরচে তার খাদ্য প্রয়োজন মেটানো যাবে। আচ্ছা, আমরা চারটাকে একটু খাতার মধ্যে লিখে ফেলি। দেখো, এ প্রকার খাদ্য এবং বি প্রকার খাদ্য। প্রোটিনের পরিমাণ খাদ্যের মধ্যে দেখো প্রোটিনের পরিমাণ দেওয়া আছে। এ প্রকার খাদ্যে প্রোটিনের পরিমাণ 2 একক, বি প্রকার খাদ্যে প্রোটিনের পরিমাণ 3 একক, আর এটা হচ্ছে স্টার্চ মানে শ্বেতসার। প্রোটিন বইয়ের মতো করে লিখো শ্বেতসার। শ্বেতসারের পরিমাণ কি দেওয়া আছে? শ্বেতসারের পরিমাণ দেওয়া আছে এখানে 5 একক, এখানে 8 একক। আর কিলোগ্রাম প্রতি মূল্য দেওয়া আছে। মূল্য কি দেওয়া আছে? এ প্রকার খাদ্য প্রতি কেজির দাম 40 টাকা, বি প্রকার খাদ্য প্রতি কেজির দাম 50 টাকা। আরেকটা দেওয়া আছে, এটা হচ্ছে ন্যূনতম প্রয়োজন। ন্যূনতম প্রয়োজন এখানে 8 একক প্রোটিন দরকার, 11 একক শ্বেতসার দরকার। এই চারটা আমাদের দেওয়া আছে। এখন আমরা বের করব যে সবচেয়ে কম খরচে কীভাবে দৈনন্দিন ন্যূনতম প্রয়োজন মেটানো যাবে। তাহলে দেখো, আমরা শুরুতেই যেটা করব, মনে করি x কেজি অথবা x কিলোগ্রাম এ প্রকার খাদ্য ও y কেজি বি প্রকার খাদ্য খেলে সবচেয়ে কম খরচে দৈনন্দিন প্রয়োজন মেটানো যাবে। সবচেয়ে কম খরচে দৈনন্দিন প্রয়োজন মেটানো যাবে, এটা আমরা মনে করলাম। দৈনন্দিন প্রয়োজন মেটানো যাবে, এটা আমরা মনে করলাম। এখানে XY হচ্ছে সিদ্ধান্ত চলক। এই যে আমরা যে পড়েছিলাম যে সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা লাভের জন্য পরিকল্পনাকে, অথবা সর্বনিম্ন খরচে সর্বোচ্চ মুনাফা, এটাও সর্বনিম্ন খরচে সর্বোচ্চ মুনাফা মানে এখানে কম খেতে পারলে তার টাকা বাঁচবে, এইটা বোঝাচ্ছে আর কি। এখানে XY হচ্ছে সিদ্ধান্ত চলক। এখন দেখো, এই সমস্যাটিকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করি, পাই, সমস্যাটিকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করে পাই, দেখো প্রথমে যেটা আসবে উদ্দেশ্য ফাংশন। আমরা বলেছিলাম উদ্দেশ্য ফাংশন কি? তার উদ্দেশ্য কি? সর্বনিম্ন খরচ যেন সবচেয়ে কম হয়। আমি কিন্তু প্রশ্নটা বই থেকে আংশিক লিখে আংশিক করতেছি। এটা যদি বিস্তারিত আমি এখানে করছি না, হয়তো কোনো কিছু বাদ পড়ে যাচ্ছে। আমি যেই জিনিসগুলো তোমার অঙ্ক করতে বোঝা খুব এসেনশিয়াল, সেইগুলোকেই প্রকাশ করতেছি। উদ্দেশ্য ফাংশন, তার উদ্দেশ্য কি? সর্বনিম্ন খরচ। সেটা অবশ্যই তাইলে মূল্যের উপর হবে। আমরা শুরুতেই মনে করলাম যে x কেজি এ প্রকার খাদ্য এবং y কেজি যদি বি প্রকার খাদ্য খাই, তাহলে সবচেয়ে কম খরচে দৈনন্দিন প্রয়োজন মেটানো যাবে। তাহলে 1 কেজি এ প্রকার খাদ্যের মূল্য 40 টাকা, তাহলে x কেজি এ প্রকার খাদ্যের মূল্য 40x টাকা। 1 কেজি বি প্রকার খাদ্যের মূল্য 50 টাকা, y কেজি বি প্রকার খাদ্যের মূল্য 50y টাকা। এইটা এ প্রকার খাদ্যের মূল্য, এইটা বি প্রকার খাদ্যের মূল্য। এই মূল্য দুটো মিলে এটাকে আমরা মিনিমাইজ করতে হবে। উদ্দেশ্য ফাংশনকে যার দ্বারা প্রকাশ করা হয়, এটাকে সর্বনিম্নকরণ করতে হবে। সর্বনিম্নকরণ, এইটা হচ্ছে উদ্দেশ্য ফাংশন। তোমরা বোঝার চেষ্টা করো। z = 40x + 50y, এটাকে মিনিমাইজ করতে হবে। কেন মিনিমাইজ করতে হবে? সবচেয়ে কম খরচের জন্য। আমরা মনে করেছি x কেজি এ প্রকার খাদ্য, y কেজি বি প্রকার খাদ্য খেলে সবচেয়ে কম খরচে তার দৈনন্দিন খাদ্য প্রয়োজন মেটানো যাবে।
তাহলে তার উদ্দেশ্য ফাংশন 1 কেজি এ প্রকার খাদ্যের মূল্য 40 টাকা হলে x কেজি এ প্রকার খাদ্যের মূল্য 40x, 1 কেজি বি প্রকার খাদ্যের মূল্য 50 টাকা হলে y কেজি বি প্রকার খাদ্যের মূল্য 50y। তাহলে 40x প্লাস 50y এটাকে মিনিমাইজ করতে হবে এবং উদ্দেশ্য ফাংশনকে সাধারণত z দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো উদ্দেশ্য ফাংশন হয়ে গেল। আর সিদ্ধার্থ চলক তো আমরা আগে ধরে ফেলেছি, এখানে xy হচ্ছে সিদ্ধার্থ চলক। তারপরে দেখো শর্ত। শর্ত কি? কিসের শর্ত? আবার শর্ত হচ্ছে যে প্রোটিনের জন্য শর্ত। এ প্রকার খাদ্যে প্রতি কেজিতে 2 একক প্রোটিন, বি প্রকার খাদ্যে প্রতি কেজিতে 5 একক প্রোটিন এবং দৈনন্দিন 8 একক প্রোটিন দরকার, ন্যূনতম একদম কম করে হলেও। 8-এর কম হলে হবে না, 8-এর বেশি হতে পারে, 8-এর সমানও হতে পারে, কিন্তু 8-এর কম হলে হবে না। তাহলে 1 কেজি এ প্রকার খাদ্যের মধ্যে প্রোটিনের পরিমাণ 1 কেজির মধ্যে যদি 2 একক প্রোটিন থাকে, 1 কেজিতে 2x একক প্রোটিন থাকবে। বি প্রকার খাদ্যের মধ্যে 1 কেজিতে যদি 3 একক প্রোটিন থাকে, ওয়াই প্রকার খাদ্যের মধ্যে 3y একক প্রোটিন থাকবে। তাহলে এটা এ প্রকার খাদ্যের প্রোটিন এবং বি প্রকার খাদ্যের প্রোটিন মিলে অবশ্যই 8 থেকে বড় কিংবা সমান হতে হবে। 8 হচ্ছে সর্বনিম্ন, তোমাদেরকে মনে রাখতে হবে। এবার তুমি দেখো, এটা হচ্ছে প্রোটিনের জন্য শর্ত, তাহলে শ্বেতসারের জন্য শর্ত আসবে 5x প্লাস 8y গ্রেটার অর ইকুয়াল 11। এটি হচ্ছে শর্ত। তাহলে এটা প্রোটিনের শর্ত, এটি শ্বেতসারের শর্ত। আরও মনে রাখতে হবে যে xy সবসময় পজিটিভ। কেন? x কেজি এ প্রকার খাদ্য, y কেজি বি প্রকার খাদ্য, আমরা যে খাদ্য কিনব সেটার মান কখনো নেগেটিভ হবে না, হয় 0 হবে, নাহলে 0 থেকে বড় হবে। মনে করো এ প্রকার খাদ্যের দাম বেশি, খাদ্য মান কম, তাহলে আমরা কিনবো না, না কিনলে 0 হতে পারে, এগুলো কখনোই নেগেটিভ হবে না। তাহলে তুমি দেখো, আমরা এই সমস্যাটিকে গাণিতিক আকারে প্রকাশ করলাম, এইটিকে বলে যোগাশ্রী প্রোগ্রাম। মানে এই যে সমস্যাটিকে, মানে সর্বনিম্ন বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করা, সেই সমস্যাটিকে যদি আমরা উদ্দেশ্য ফাংশন, সিদ্ধার্থ চলক এবং শর্তের মাধ্যমে প্রকাশ করি, এই পরিকল্পনাটাকে, তাহলে সেটিকে বলে যোগাশ্রী প্রোগ্রাম। আশা করি আমরা যোগাশ্রী প্রোগ্রাম কি একটু একটু হলেও ধারণা করতে পেরেছি। তাহলে এবার চলো আমরা কিভাবে এগুলো সমাধান করব। এগুলো জিওমেট্রিক্যালি সলভ করা হয়। এখানে প্রত্যেকটা শর্তের লেখচিত্র অঙ্কন করব আমরা। দেখো, এগুলো অসমতা, শর্তগুলো সাধারণত অসমতায় হয়ে থাকে। এই শর্তগুলোর আমরা লেখচিত্র অঙ্কন করব। এগুলো আমরা জানি অসমতার লেখচিত্র সরাসরি অঙ্কন করা যাবে না। অসমতার লেখচিত্র অঙ্কন করতে গেলে আগে এই অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। সমাধান দেখো, তুমি লিখতে পারো অসমতাগুলোর লেখচিত্র অঙ্কন করার জন্য অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করে পায়। অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করে পায়। কি পাই? তাহলে প্রথম অসমতাটা হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু 8। অথবা এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, খণ্ডিত আকারে প্রকাশ করতে পারি x/4 প্লাস y/8/3 ইকুয়াল টু 1। খণ্ডিত আকারে প্রকাশ করলাম, ওই x/a প্লাস y/b ইকুয়াল টু 1 আকারে প্রকাশ করলাম। খণ্ডিত আকারে আমরা প্রকাশ করলাম কেন? ছবি অঙ্কন করার জন্য। একটা সরলরেখার ছবি অঙ্কন করার জন্য সবচেয়ে সহজ পথ হচ্ছে এটাকে খণ্ডিত আকারে প্রকাশ করা। তারপরে তুমি দেখো 5x প্লাস 8y ইকুয়াল টু 11। এইটিকেও আমরা লিখতে পারি x/11/5 প্লাস y/11/8 ইকুয়াল টু 1 লিখতে পারি।
আমরা এই অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করে খণ্ডিত আকারে লিখলাম। কেন? ছবি অঙ্কন করার জন্য, লেখচিত্র অঙ্কন করার জন্য। তাহলে দেখো এবার আমরা লেখচিত্র অঙ্কন করব। দেখো আমরা কিভাবে করি। সমীকরণগুলোকে আমরা এইভাবে লিখলে এখানে সুবিধা হবে। x/4 প্লাস y/8/3 ইকুয়াল টু 1। তারপরে এখানে দেখো x/11/5 প্লাস y/11/8 ইকুয়াল টু 1। আমরা এগুলোর ছবি অঙ্কন করব। দেখো ছবিটা আমরা পরিচ্ছন্ন করে আঁকতে হবে। এটা কোনো রকমে আঁকলে হবে না, একটু যত্ন করতে হবে ছবিটা। কারণ প্রশ্নের মধ্যে বলা হয়েছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। এটা লেখচিত্রের ভূমিকা এখানে অনেকখানি। তুমি যদি লেখচিত্রটা ঠিকমতো আঁকো তাহলে তুমি নাম্বার পাবে। আর অঙ্কটা যদি ঠিকমতো করেও যদি লেখচিত্রটা ঠিকমতো না আঁকো তাহলেও নাম্বার কম পাবে। সুতরাং লেখচিত্রের গুরুত্ব এখানে অনেক বেশি। এই রেখাটির আমরা ছবি অঙ্কন করব। x/4 প্লাস y/8/3 ইকুয়াল টু 1। তাহলে x/4 মানে x অক্ষ থেকে 4 অংশ খণ্ডিত করেছে, মনে করো 1 2 3 4। আর y অক্ষ থেকে কত অংশ খণ্ডিত করেছে? y অক্ষ থেকে 1 2 3 দিলাম আর কি আমরা কতগুলো। তাহলে প্রথমেরটা ছবি আঁকবো। x/4 x অক্ষ থেকে 4 অংশ খণ্ডিত করছি, y অক্ষ থেকে 8/3। 8/3 মানে 2.66, এই যে 1 2 হতে পারে এটা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0 8/3 আর এই পয়েন্টটা হচ্ছে 40। এই দুইটা আমরা যোগ করে দিই। তাহলে আমরা একটা সরলরেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম। প্রথমেরটা আমরা পেয়ে গেলাম। আমরা তো সরলরেখার সমীকরণ পেলাম, কিন্তু আসলে আমি অঙ্কন করতেছি অসমতার লেখচিত্র। এই জিনিস